বাংলায় যখন তোমার অভয়াকাণ্ড হলো তুমি তখন চুপ করেছিলে কেন? তখন রাজ্য সরকার বিরুদ্ধে স্টেপ নিলে কেন? বাংলায় যখন 32,000 চাকরি চলে গেল, বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে হাতমারা করে দিচ্ছে, ঘর ছাড়া করে দিচ্ছে, তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন? তুমি আইনের চেয়ারে বসে আছো, সংবিধানের চেয়ারে। তুমি কেন্দ্র সরকারের অ্যাপয়েন্টেড, তুমি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টেড না। আজকে তুমি একটা ছিলাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি, তাকে তুমি দেখতে যাচ্ছ? হ্যাঁ, যে একটা জেল খাটা আসামি তাকে তুমি জেল দেখতে যাচ্ছ? তুমি হুমায়ুনকে বলছো নজরবন্দি করতে, রাজ্য সরকারকে। শুনে দেখো রাজ্যপাল, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, ওই দিনে 24 ঘন্টার মধ্যে বড়িয়া বিস্তার বিরুদ্ধে দিল্লি পাঠিয়ে দেবো। আমি তোমার পাঁচাটা গোলাম না, তুমি কেন্দ্র সরকার অ্যাপয়েন্টেড। তোমার কত টেলিফোনের জোর আছে, আমের কত টেলিফোনের জোর আছে? আজকে কেন্দ্র সরকার, গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে, টাস্টি করে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ, রাম মন্দির সেটাও মেনে নিয়েছে। তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে, এটা মেনে নিয়েছে, যেটা আমাদের আরবশাহী আমির শাহ উদ্বোধন করতে আসছে, সেখানে নরেন্দ্র মোদী থাকবে, নরেন্দ্র মোদী থাকবে। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ অ্যাপ্রুভ করেছে, সেই জন্যই হচ্ছে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ। সেখানে আজকে ওই রাজ্যে হয়েছে, এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে তো তোমার কি এসেছে? একই নামে আব্দুল জব্বার, আব্দুল গফ্ফার, আব্দুল রহিম থাকে না? কত নাম হয়। আবার বাবলু সর্দার, বাবলু, কত বাবলু পাওয়া যায়। তাহলে বাবলু নামে বাবলু থাকে না? সেখানে তুমি হুমায়ুনকে নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেবো। রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও, তোমার 72 ঘন্টা লাগবে না। ওই হাসিনা বাবু তোর পিতার পা বুঝেছিল, আর ওইখানে একটা মেয়ে বলছিল পেলেছে রে পেলেছে, পেলেছে পেলেছে, হাসিনা বাবু পেলেছে। এখানেও আওয়াজ উঠেছে পেলেছে রে পেলেছে। পশ্চিমবাংলার রাজ্যপাল বেশ করেছি, যদি কিছু করার থাকে তৃণমূলের নেতাদের করে নিতে বলবেন। আমি এই আমার কলকাতায় গত 4 বছরের আপনাকে পরিসংখ্যান দেখে নেন। আইটিসি রয়্যাল, আইটিসি সোনার, জেডব্লিউ মেরিয়াট, এই ওয়েস্টিন, কতবার থেকেছি গত 4 বছরে। আপনি আমার নামে সার্চ করে দেখে নেন। ওসব কে কি বলছে, হুমায়ুন কবির তো একবারে গদ্দার, কে বলছিল পোকামাকড়, এসব বলছিল। তা আজ আবার হুমায়ুন কবিরকে লিখে ওয়েস্টিনে থাকলো না আইটিসিতে থাকলো না রাস্তায় ঘুরে বেড়ালো, তো এত নিয়ে তাদের মাথা ব্যথা কিছু। চক্রান্ত হচ্ছে আপনার বিরুদ্ধে, কি সবাই? আমি এখন কিচ্ছু বলবো না। আপনি 22 তারিখ অবধি অপেক্ষা করেন। 1 লক্ষ মানুষকে জমায়েত করে আমি যেদিন দলকে মানুষের সামনে তুলে ধরবো, একটার পর একটা এদের দুর্নীতি, একটার পর একটা পুলিশকে সঙ্গে নিয়ে তোলাবাজি করা মানুষের সামনে তুলে ধরবো, সেই দিন বুঝে যাবে কার পাল্লায় পড়ে। পার্টির হেডকোয়ার্টার কলকাতায় 2 জায়গায় হবে, সেক্টর 5-এ হবে, আর পাকসার কার্স এলাকায় 7 পয়েন্টের আশপাশে হবে। বাংলার রাজনীতিতে কি হুমায়ুন কবির একটা নতুন ধারা আনবেন? বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরের একটাই লক্ষ্য, কারোর সাথে মিথ্যাচার করা না, যতটুকু পারবে সেটুকুই প্রতিশ্রুতি দেওয়া, এবং বাংলার শান্তি সম্প্রীতি বজায় রেখে সেকুলার একটা পার্টি করা, যাতে সবাই সেই পার্টিতে সামিল হতে পারে। এবং জনপ্রতিনিধির সংখ্যা শুরুতেই ওই আইএসএফ যেমন 32-33টা লড়ে একটাই জিতেছিল, লোকসভাতে তারা কোনো ফোকাসই পেল না মানুষের কাছে। হুমায়ুন কবিরের পার্টি, তার সঙ্গে যারা যারা দল থাকবে, বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি সব পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি। তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু, তার কোনো অস্তিত্ব নেই। যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু,
মুর্শিদাবাদ জেলায়, আর ঈশা খান মালদা জেলায়। আর একজন দীপা দাসমুন্সি, তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে। কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওই রকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএকে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব ফটকাবাজি অন্য জায়গায় করবে। সব কিছু মুর্শিদাবাদের মাটিতে এই যে 1 লক্ষ লোকের জমায়েত, একদম মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে, তৃণমূলের পার্টি অফিস জেলার তার 50 মিটার দূরে হবে। সব কিছু রেডি আছে ভাই। আমার সবার জন্য দুয়ার খোলা। আমার একটাই টার্গেট, বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। আরে ববি হাকিম আবার নেতা কবে হলো? ও তো ওই মমতা ব্যানার্জির তালির চালে ঢিল মেরে ওই ক্ষমতায় বসে আছে, ওর সাথে আমার কি সম্পর্ক? দিদির মদত ছাড়া কেউ বাবরি মসজিদ করার কথা ভাবতে পারে না বাংলায়। তার দলের এমএলএরা, সে তার দলের এমএলএ, সে মনে করছে বাবরি মসজিদে নির্মাণের আওয়াজ তুলে আরো চাঁদা উঠবে, আরো নিজের নেতৃত্ব তৈরি হবে, মুসলমান সমাজের মধ্যে দারুণ একটা বার্তা যাবে, এইসব তাল তো আছেই, বুঝতেই পারছেন। তাহলে হঠাৎ করে ভোটের আগে বাবরি মসজিদের কথা মনে পড়লো। এতদিন বাবরি মসজিদ দিয়ে কারো কোনো মাথা ব্যথা হয়নি, একটু সবাই সবকিছু বুঝছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি আমাকে হারানোর জন্য সেই এমএলএ কে দাঙ্গায় ব্যবহার করলেন, দাঙ্গা লাগালেন, হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করালেন, সেদিনও দিদি কখন তার বিরোধিতা করেনি, নিন্দা করেনি, যখন সে বলছে 70% মুসলমান 30% হিন্দু মুর্শিদাবাদে, আমরা মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। সেই ক্যাসেট, সেই বক্তব্য দিচ্ছে গে তৃণমূল দলের এমএলএ, যে এখন বাবরি মসজিদ করতে চাইছে। আবার সেই ভিডিও দিদির দলের লোকেদের মাধ্যমে, দিদির দলের এজেন্টরা হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে, যাতে হিন্দুদের ভোটটা বিজেপির দিকে যায়। তারা সেখানে বলছে হিন্দুরা এখন বিজেপিকে ভোট দেন, কারণ তারা জানে হিন্দুরা বিজেপি তৃণমূলকে ভোট দেবে না, তাই কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন, কমসে কম অধীর চৌধুরী হারুক। এই ছিল গল্প। সেদিন নির্বাচন কমিশন সেদিনকে এটার উপরে আপত্তি তুলেছিল, নিন্দা করেছিল এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ঘটনার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু না বিরোধিতা করেছে, না নিন্দা করেছে, না এটাকে অসমর্থন করেছে। আজকেও যখন সেই ব্যক্তি, একই ব্যক্তি বাবরি মসজিদ করার কথা বলছে, তখন সেই দিদি চুপ করে আছে, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, অর্থাৎ তার পরোক্ষ সম্মতি আছে। সে তার ভাই দেখে বলছে আমি মহাকাল করছি, আমি জগন্নাথ মন্দির করছি, আমি দুর্গাঙ্গন করছি, এবার মুসলমানদের জন্য কিছু কর, লে একটা বাবরি মসজিদের গঠন নির্মাণ করার গল্প বলে দাও। তার জন্য দিদি চুপ করে আছে। দিদি চুপ করে থাকার মানেটা কি? ট্যাসিট সাপোর্ট, নিঃশব্দ সমর্থন, পরোক্ষ সমর্থন। দিদির সমর্থন ছাড়া এটা হতে পারে কি? আমাদেরকে তো বললে আমরা কেউ বিশ্বাস করতে রাজি নয়। দিদির দলের এমএলএ সে বাবরি মসজিদ বানানোর কথা বলছে, দিদি জানে না, সারা পৃথিবী জানে, সারা পশ্চিমবঙ্গ জানে, সারা মুর্শিদাবাদ জানে, কেবল দিদি জানে না তা তো নয়। দিদির সমর্থন তো অবশ্যই আছে। একদিকে দিদি বাবরি মসজিদের সমর্থন করছে, আরেকদিকে ওয়াকফ সম্পত্তির বিরোধিতা না করে সরকারের সব দাবি মেনে নিচ্ছে। পশ্চিমবঙ্গে এই ওয়াকফ আইন যেটা দিদি মেনে নিল, তার পরিণামে হাজার হাজার সম্পত্তি কিন্তু বেদখল হবে হবে হবে, আমি লিখে দিলাম।